সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জিম্মিদের উদ্ধারে ছদ্মবেশে গাজায় ঢুকেছিল ইসরায়েলের গোয়েন্দারা। হিজবুল্লাহর হয়ে ইসরায়েলকে ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা। ঈদের নামাজ যেন রাস্তায় না আসে, যোগীর রাজ্যের নির্দেশনা। হুতির ক্ষেপণাস্ত্র হামলায় কার্গো জাহাজে আগুন। এবার নারীদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করছে মিয়ানমারের জান্তা সরকার। এবং মধ্য সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 20। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জিম্মিদের উদ্ধারে ছদ্মবেশে গাজায় ঢুকেছিল ইসরায়েলের গোয়েন্দারা। গাজার নুসইরাত শরণার্থী শিবিরটি ফিলিস্তিনি ভূখণ্ডের বেশ ভেতরে গাজার মাঝখানে অবস্থিত। ইসরায়েলি জিম্মিদের খুঁজে বের করতে এই শিবিরের কাছে ছদ্মবেশে অবস্থান নিয়েছিল ইসরায়েলের গোয়েন্দারা। নিজেদের মেধা এবং প্রযুক্তির সমন্বয়ে সফলতাও পেয়েছেন তারা। এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে বলা হয়েছে, শিবিরগুলো অনেকগুলো বাজারের মধ্যে একটিতে 26 বছর বয়সী ইসরায়েলি নারী নোয়া আরগামেনিকে জিম্মি করে রেখেছিল হামাস। তখন আরগামানি এবং অন্য 3 জিম্মিকে উদ্ধার করতে একটি সাহসী অভিযান পরিচালনা করতে ওই ক্যাম্পে অনুপ্রবেশ করে ইসরায়েলি কমান্ডোরা। উদ্ধারের দিন সকাল 11টায় ইসরায়েলি সেনারা যে অ্যাপার্টমেন্টে আরগামেনিকে আটকে রাখা হয়েছিল সেখানে ঢুকে ঘোষণা করে যে আপনাকে উদ্ধার করা হচ্ছে। ওই উদ্ধার অভিযানে আলমোক মির্জান, আন্দ্রে কজলভ এবং স্লোমি জিপকে মুক্ত করা হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করে ছকে হাজার হাজার সেনা ও উন্নত প্রযুক্তিগত সহায়তা সমন্বয়ে ওই অভিযান সম্পন্ন করে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের সহায়তায় জিম্মিদের শনাক্ত করতে ডিজিটাল ডেটা, ড্রোন ফুটেজ এবং যোগাযোগ ইন্টারসেপ্ট বিশ্লেষণ করে ওই অভিযানে সফলতা লাভ করে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নুসইরাতে জিম্মিদের অবস্থান নিশ্চিত করার পর ইসরায়েলি বাহিনী উদ্ধারের মহড়ার জন্য ভবনগুলোর বিশদ মক আপ নির্মাণ করে। প্রতিবেদন অনুসারে এই প্রস্তুতিটি 1976 সালে বিখ্যাত অপারেশন এন্টেবের অনুকরণে করা হয়। অভিযানের দিবালোকের সময় বেশি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সামরিক কৌশলবিদরা এটিকে চমকে দেওয়ার সেরা সুযোগ বলে মনে করছেন। আইডিএফ চিফ অফ স্টাফ হার্জি হালিভি এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একটি কমান্ড রুম থেকে অভিযান পর্যবেক্ষণ করেন। একটি বেসামরিক বাণিজ্যিক গাড়ির অনুকরণে একটি ট্রাক এবং আসবাবপত্র বোঝা একটি সাদা মার্সিডিজ সহ যানবাহনের ছদ্মবেশে বিশেষ বাহিনী লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে গিয়েছিল সেদিন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রক্ষীদের বুঝতে না দিয়ে আরগামিনিকে উদ্ধারে প্রাথমিক সাফল্য পাওয়া সত্ত্বেও অন্যান্য জিম্মিদের উদ্ধারের সময় জটিলতা দেখা দেয়, কারণ তখন গোলাগুলি শুরু হয় এবং গোপন অভিযানটি একটি পূর্ণাঙ্গ সংঘর্ষের রূপ নেয়। হিজবুল্লাহর হয়ে ইসরায়েলকে ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান। ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি ইসরায়েলকে বিশেষ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েলকে এমন জাহান্নামে পাঠানো হবে যেখান থেকে ফেরার কোনো উপায় নেই। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরজির সাথে বাগদাদে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। বাকিরি কানি বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করলে লেবানন হবে জাহান্নাম ইসরায়েলের জন্য, যেখান থেকে জায়নবাদীরা ফিরে আসতে পারবে না। যদি তারা জ্ঞানী হয় তবে লেবাননের সাথে ফের তারা যুদ্ধ করতে চাইবে না। 2000 ও 2006 সালে লেবাননের সাথে যুদ্ধে জড়িয়ে অবিশ্বাস্যভাবে হেরেছিল ইসরায়েল, এমন দাবি করে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, জায়নবাদীরা গাজার মানুষকে হত্যা করে 7 অক্টোবরে হামাসের ইসরায়েলের নজিরবিহীন হামলার ঘটনার আগের অবস্থায় ফিরতে চায়, তবে সেটা আর কখনো সম্ভব নয়। 2023 সালে 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের সাথে নিয়মিত সংঘাত বহাল রেখেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলার ভয়ে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার বাসিন্দা ঘরছাড়া। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা। বেশিরভাগ ইসরায়েলি আর বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। বদলে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করা বেনি গান্তজকে প্রধানমন্ত্রী হিসেবে চায় তারা। নতুন এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ফিলিস্তিনে গাজা উপত্যকায় 8 মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এই কারণে সরকার প্রধান নেতানিয়াহুর জনপ্রিয়তা কমতে কমতে এখন তলানিতে ঠেকেছে। ইসরায়েলিরা এখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে না। শুক্রবার 14 জুন ইসরায়েলের দৈনিক পত্রিকা মারিবের প্রকাশিত এক জরিপ অনুসারে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত মনে করেন মাত্র ৩৫% ইসরায়েলি, অর্থাৎ ৬৫% তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। অন্যদিকে ৪১% নাগরিক গান্তোজের পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ ৪১% ইসরায়েলি তাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরে গত রোববার ৯ জন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন বেনি গান্তোস। গত বছর অক্টোবর থেকে পদত্যাগের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গান্তোজের পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। বেনি গান্তোজের এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়েছেন, তেমনি কঠিন যুদ্ধের মধ্যে ইসরায়েল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে। পদত্যাগের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে গান্তোস বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন, সেই কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি, সেই সঙ্গে আগাম নির্বাচনের আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছি। এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোন সরকার প্রতিষ্ঠা করবে যা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। গত বছর গাজার যুদ্ধ পরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। নেতানিয়াহুর আহ্বানে ওই মন্ত্রিসভায় যোগ দেন গান্তোস, কিন্তু নানা বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার বিরোধ লাগে। গত মাসে তিনি হুমকি দেন যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন। বেনি গান্তোজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু বলেন, বেনি এখন এই অভিযান ছেড়ে যাওয়ার সময় নয়, এটা আমাদের বাহিনীতে যোগ দেওয়ার সময়। অপরদিকে সামাজিক মাধ্যম এক পোস্টে বিরোধী নেতা ইয়ার লাপিদ গান্তোজের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও সঠিক বলে বর্ণনা করেন। ঈদের নামাজ যেন রাস্তায় না আসে, যোগীর রাজ্যের নির্দেশনা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নাগরিকদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নির্দেশনায় তিনি রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করেছেন, পাশাপাশি অনির্ধারিত স্থানে যেন পশু কোরবানি করা না হয় সেই বিষয়ে সতর্কতা জারি করেছেন। এবিপি আনন্দ সহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের মুসলিম নাগরিকদের প্রতি নির্দেশনাটি জারি করেন। এতে বলা হয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী শুধুমাত্র নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে, রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না। পাশাপাশি নিষিদ্ধ কোনো পশুকে কোরবানি দিলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের 28টি রাজ্যের 20টিতেই গরু জবাই নিষিদ্ধ। এসব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। মুসলিম নাগরিকদের প্রতি আদিত্যনাথের বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে সংবাদ সংস্থা IANS-এ। এতে বলা হয়েছে, ঈদে কোরবানির স্থান আগে থেকেই চিহ্নিত করা উচিত, অন্য জায়গায় কোরবানি করা উচিত নয়। বিতর্কিত বা স্পর্শকাতর স্থানেও কোরবানি করা উচিত নয়। কর্মকর্তাদের নিশ্চিত করা উচিত যেন নিষিদ্ধ পশু কোরবানি করা না হয়। পশু জবাইয়ের পর বর্জ্য নিষ্পত্তির জন্য একটি পদ্ধতিগত কর্মপরিকল্পনা সমস্ত জেলায় চালু করা উচিত। মুসলিম সম্প্রদায়ের ঈদ এবং হিন্দু সম্প্রদায়ের দশেরা উৎসব একদিন আগে পরে হওয়ায় প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের প্রীতি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা এবং প্রতিহত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 16 জুন অনুষ্ঠিত হবে দশেরা উৎসব, আর এর পরদিনে হবে ঈদুল আজহা। হুতির ক্ষেপণাস্ত্র হামলায় কার্গো জাহাজে আগুন। এবার এডেন উপসাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার 13 জুন দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। হামলায় জাহাজটির এক নাবিক মারাত্মকভাবে আহত হয়েছে। ওই এলাকায় মোতায়েন মার্কিন বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেছে। মার্কিন সামরিক বাহিনী এমনটা জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম এর এক বিবৃতিতে বলা হয়, হুতিদের হামলায় পালাওয়ের পতাকাবাহী MV বারভেনা নামের জাহাজটিতে আগুন ধরে যায়। এতে একজন বেসামরিক নাবিক গুরুতর আহত হয়। নাবিকের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইউক্রেনের মালিকানাধীন জাহাজটি ইতালিতে কাঠ নিয়ে যাচ্ছিল। পথে এডেন উপসাগরে হামলার মুখে পড়ে। হুতিরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও দেশটির সঙ্গে সম্পর্ক আছে এমন দেশগুলোর বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তারা বলেছে, তারা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় এ হামলা চালিয়েছে। এর আগে গত বুধবার 13 জুন লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা নৌ ড্রোন, এরিয়াল ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। সমুদ্র নিরাপত্তা সংস্থা AMRE জানায়, জাহাজটি বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদা থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে আঘাতে নেয়। ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলে, হোদেইদা থেকে একটি ছোট নৌযান 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি জাহাজকে আঘাত করে। US সেন্ট্রাল কমান্ড বা সেনকম বলে, টিউটর নামের জাহাজটিকে হুতিদের ড্রোন আঘাত করলে পানি ঢুকে জাহাজের ইঞ্জিন রুম প্লাবিত হয় এবং তার ক্ষতি সাধন করে। এসব হামলার জবাবে হুতিদের উপর নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলের দুই পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার নারীদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করছে মিয়ানমারের জান্তা সরকার।
মিয়ানমারে পুরুষদের পর এবার নারীদের সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির জান্তা সরকার। সেই লক্ষ্যে আইওয়ার, ওয়াদি ও বাগো অঞ্চলে নারীদের তালিকা প্রস্তুত শুরু করেছেন সেনা কর্মকর্তারা। স্থানীয় সংবাদ মাধ্যমে মিয়ানমার নাও এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। আইয়ার, ওয়াদি ও বাগো অঞ্চলে কয়েকটি এলাকায় এরই মধ্যে অন্তত 3 বার নারীদের তালিকা প্রস্তুত ও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে। এরপর অন্যান্য এলাকাতেও শুরু হয়েছে। স্থানীয় অধিবাসীদের বরাতে মিয়ানমার নাও এর প্রতিবেদনে বলা হয়েছে, তানিনথারি ও বাগো অঞ্চলে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক চাকরির জন্য যোগ্য নারীদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন সামরিক পরিষদের প্রশাসকরা। তানিনথারি অঞ্চলে মায়েক এলাকার একজন বাসিন্দা দাবি করেছেন, জান্তা নিযুক্ত প্রশাসকরা মায়েক ও কাওথাং শহরে স্থানীয় নারীদের তালিকা তৈরি করেছেন। ওই বাসিন্দা আরো বলেন, তারা শুধুমাত্র নাম সংগ্রহ করছে, কিন্তু কম বয়সীরা এরই মধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে। মায়েকের ওই বাসিন্দা জানান, সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের ভয়ে মায়েকের জনসংখ্যার একটি বড় অংশ এরই মধ্যে থাইল্যান্ডে পালিয়ে গেছে। বাগো অঞ্চলের ইয়েদাসে টাউনশিপে স্থানীয় জান্তা প্রশাসনের সাথে যোগাযোগ আছে এমন একজন কর্মকর্তা বলেন, টাউনশিপ পর্যায়ের কর্মকর্তারা সেনাবাহিনীতে নিয়োগের জন্য যোগ্য নারীদের নাম তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন। রাখাইন রাজ্যে জোর করে রোহিঙ্গা পুরুষদের সেনাবাহিনীতে ঢোকাচ্ছে জান্তা সরকার। অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে যেসব রোহিঙ্গা শিবিরে থাকতেন তাদেরই সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে। ওই রাজ্যের অধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব রোহিঙ্গাকে সেনাবাহিনীতে নিয়ে মূলত মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের 10 ফেব্রুয়ারি মিয়ানমারে প্রথমবারের মতো সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োগের আইন প্রয়োগ করা হয়। নতুন আইন বলবৎ করার পর থেকে সামরিক বাহিনী বুথিডং, মংডু ও শীতয়ে থাকা রোহিঙ্গাদের নেতা, স্থানীয় প্রতিনিধি এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবিরে গিয়ে সেনাবাহিনীতে সদস্য নিয়োগের জন্য চাপ দিতে থাকে। সেনাবাহিনীতে নেওয়া যাবে এমন 18 থেকে 35 বছর বয়সী মানুষের তালিকা চাওয়া হয়। এরপর শুরু হয় জোরপূর্বক নিয়োগ। চলতি বছর এপ্রিলে এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ফেব্রুয়ারি থেকে রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 1000-এর বেশি রোহিঙ্গাকে অপহরণ ও জোরপূর্বক নিয়োগ দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। মধ্য সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 20। সুদানের মধ্যাঞ্চলীয় সিন্নার রাজ্যের একটি গ্রামে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর হামলায় অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত ও 25 জন আহত হয়েছেন। শুক্রবার 13 জুন সুদানের সুশীল সমাজ সংগঠনগুলো এই হতাহতের কথা জানিয়েছে। স্থানীয় আইনি সহায়তা দানকারী সংগঠন আল সিনারি অবজারভেটরি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার আরএসএফ সিন্নারের পূর্বে শেখ আল সাম্মানি গ্রামের দিকে কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে গ্রামের অনেক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে দুটি বেসরকারি সংস্থা কারারি প্রতিরোধ কমিটি এবং আল গেজিরা কল ইনিশিয়েটিভ পৃথক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এতে উল্লেখ করা হয়েছে, গ্রামে আক্রমণের সময় ভারী আর্টিলারি এবং ড্রোন সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে আরএসএফ গেজিরা রাজ্যের ওয়াদাল নুরা গ্রামে হামলা চালানোর কয়েকদিন পর এ হামলা চালানো হয়। ওই হামলায় শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছিলেন। সম্প্রতি সুদানের খার্তুম রাজ্য, মধ্য সুদানের গেজিরা রাজ্য, দক্ষিণে হোয়াইট নাইল রাজ্য এবং পশ্চিমে উত্তর দারফুর রাজ্যে সুদানের সশস্ত্র বাহিনী বা এসএএফ ও আরএসএফ এর মধ্যে সহিংস সংঘর্ষ চলছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের সাম্প্রতিক হিসাব অনুসারে 2023 সালে 15 এপ্রিল থেকে সুদান জুড়ে দুই পক্ষের মধ্যে বৃহত্তর সংঘাতের অংশ হিসেবে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত দেশটিতে 15,550 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর বাস্তুচ্যুত হয়েছেন 88 লাখেরও বেশি মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।